বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার নামে রাজধানীতে লোক জড়োর চেষ্টা, টার্গেট নিম্ন আয়ের মানুষ। আমরা আইসি যে শাহবাগ একটা মিটিং বলতে অর্থাৎ ওই কিস্তি দিব বলছিল। তো কিভাবে দিবে কয়টার বাইরে জমানো নাই, এটার বাইরে সুদ নাই। মেগা মান্ডে কর্মসূচির নামে ভিক্টোরিয়া পার্ক এলাকায় কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, পাশের কলেজের সাথে সংঘর্ষের শঙ্কা। ব্যাটারি রিকশা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল, সুপ্রিম কোর্ট চত্বরে বাড়তি নিরাপত্তা। এবং 15 বছরে 100 কোটির বেশি টাকা খরচেও হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা। ওয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইরা। দেয়া হবে ঋণ বিনা সুদে ঋণ, টাকার অঙ্কটা 1 থেকে 5 লাখ। শর্ত শুধু যোগ দিতে হবে অহিংস গণ অভ্যুত্থানের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। আরিফ হোসেনের প্রতিবেদন। কথা ঠিক করি কোন নাকি ড্রাইভারের লোক কথা ঠিক করি কোন জায়গায় যাইতো। অহিংস গণ অভ্যুত্থানের সমাবেশ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খুঁজছে লাকসাম থেকে আসা এই গাড়ির চালক। কোন জায়গায় গাড়িটা যাইবো? দফায় দফায় ফোন করেও খুঁজে পাচ্ছেন না সমাবেশ স্থল। এই গাড়ির দায়িত্বে থাকা মোহাম্মদ সাইফুল যোগাযোগ করার চেষ্টা করছেন আয়োজকদের সাথে। কোথায় তারা? কিসের সমাবেশ? আয়োজককে? বছর 30-এর যুবক ফারুকের কাছে প্রশ্ন এখন টিফিন। জানালেন ঋণের কথা বলে নিয়ে আসা হয়েছে লাকসাম উপজেলা থেকে। একই অবস্থা অন্যদেরও। গাড়িতে থাকা 64 যাত্রীর অধিকাংশই মহিলা। গাড়ি ভাড়া 400 টাকা, আর ফর্ম পূরণের জন্য 20 টাকা দিয়ে ঢাকায় এসেছেন তারা। সবার মুখে একই কথা, সমাবেশে যোগ দিলেই পাওয়া যাবে বিনা সুদে লোন। প্রতারিত হয়েছেন বুঝেই লাকসামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত। একই অবস্থা নারায়ণগঞ্জ থেকে আসা এই গাড়িটির চিত্র। এই গাড়িতে আসা যাত্রীরা গুনেছেন 200 টাকা করে, আর ফর্মের জন্য 20 টাকা। যারা এসেছেন তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে বিনা সুদে লোন দেওয়ার প্রলোভনের আড়ালে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার দাবি সমাজ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে টিএসসি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই যে ঋণের লোভ দেখিয়ে লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে আসলে প্রশাসন কি বলছে? রাত্রে আমরা এই মুহূর্তে শাহবাগে রয়েছি। এখানে সকাল 10টায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসা হয়েছে এবং তাদের ভুল বুঝিয়ে আনা হয়েছে। তাদের 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণের প্রলোভন দেখে আনা হয়েছে, এমনটা দাবি করছিলেন তারা। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার এই যে মানুষজনকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে মূলত প্রতারিত করে আনা হয়েছে। এর জন্য সেই গাড়িগুলোকে তারা পাঠিয়ে দিয়েছে যার যার গন্তব্যে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে রয়েছে। অবশ্যই এখানে জুনায়েদ সাকি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম জুনায়েদ সাকি, তিনি এখানে এসেছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন এটা আসলে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। এই ধরনের বিদেশে যারা অর্থ পাচার করেছে সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি সমাবেশ ছিল। তবে এটিকে ভুল বুঝিয়ে কারা কিভাবে এভাবে বলেছে যে আজকেই লোন দেওয়া হবে এবং বিভিন্ন মানুষজনকে এনেছে, সে বিষয়টি তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে এখান সহ আশপাশের যেই এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, যারা কড়া নজরদারি রাখছেন যাতে এই শাহবাগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের সহিংসতা না ছড়ায় অথবা কোনো ধরনের রাজনৈতিক উস্কানি এখান থেকে না আসে, সে বিষয়ে পুলিশের কড়া নজরদারি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যেই টহল টিম রয়েছে তারা থেকে শুরু করে যেই
রাওয়ার্ড ট্যাকেল দেওয়ার জন্য যেই ধরনের যন্ত্রপাতি দরকার সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এমনটা আমরা দেখছি। পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের সভা সমাবেশের অনুমতি তারা দেননি। এছাড়া যদি কেউ করতে চায় অথবা শাহবাগে করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য পূর্ব অনুমতি দরকার ছিল। তবে সাধারণ মানুষদের কে বা কারা ভুল বুঝিয়ে কী উদ্দেশ্যে শাহবাগে নিয়ে এসেছে সে বিষয়ে তারা তদন্ত করছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন রাত্রি। ঋণের লোভ দেখিয়ে শাহবাগ এলাকায় লোক জড়ো করা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির উপর আজ শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষের সূত্রে জানা গেছে। প্যাডেল চালিত রিকশা চালকদের করা বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিকশা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এই এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুল সহ নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলন করেছে ইঞ্জিন চালিত রিকশা চালকরা। একই সঙ্গে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আপিল। বিশেষ চেম্বার আদালতে শুনানি হতে পারে আজ। এই নিয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, বিস্তারিত জানাবেন, আসলে রাষ্ট্রপক্ষের আপিল তো আজ হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে? গেল সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ঢাকা মহানগরের মধ্যে যত ব্যাটারি চালিত রিকশা আছে সেই রিকশা চলাচল বন্ধ করার একটি আদেশ দিয়েছিল এবং একটি রুল দেওয়া হয়েছিল। সেই আদেশের পরপরই ব্যাটারি চালিত রিকশা চালক যারা রয়েছেন তারা আন্দোলন করছেন। গত সপ্তাহে সেই আন্দোলন এই সপ্তাহে এসেছে। গতকালকেও ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিকশা চালকরা তারা আন্দোলন করেছেন এবং তারা সড়কে যান চলাচল বন্ধ রেখেছেন। সেখানে সহিংসতাও হয়েছে, শিক্ষার্থীরাও সেখানে নেমেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সহিংসতা হয়েছে। সবকিছু মিলে একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে হাইকোর্টের আদেশের পরে। এই প্রেক্ষিতেই এই হাইকোর্টের আদেশটি স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালকে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন তিনি মারা যাওয়ার কারণে গতকালকে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে এটি আজকে শুনানির জন্য রাখা হয়েছে। চেম্বার আদালতে এটি শুনানি হওয়ার কথা রয়েছে, যেটি অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়েছে যে সকালেই তারা এটি শুনানির জন্য চেম্বার আদালতে গিয়েছেন এবং চেম্বার আদালতে তারা এটিকে নথিভুক্ত করেছেন এবং এটি দুপুরের নাগাদ শুনানি হবে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশটিকে মূলত স্থগিত চান এবং তারা চাচ্ছেন যাতে হাইকোর্টের আদেশটি স্থগিত রাখা হয়, পরবর্তীতে এটি শুনানি করে বিস্তারিত নির্দেশনা যাতে দেওয়া হয়। এবং এই যে যারা ব্যাটারি চালিত রিকশা চালক রয়েছেন তাদের 12 দফা দাবি রয়েছে, তারাও কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে চান। একটি রিটের প্রেক্ষিতে মূলত রিকশা চালক ঐক্যজোট একটি ইউনিয়ন রয়েছে, রিকশা চালক মালিকদের একটি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের একটি রিটের প্রেক্ষিতেই মূলত এই আদেশটি দেওয়া হয়েছিল। সেই আদেশের পরেই ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলনে নামেন। এরপরে একটি নৈরাজ্য পরিবেশ তৈরি হয় পুরো ঢাকাতেই এবং 3 দিনের মধ্যে বন্ধ করার একটি নির্দেশনা দেওয়া হয়েছিল ডিএমপি কমিশনারকে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকেও রিকশা চালকদের, এই ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে দফায় দফায় আলোচনা চলছে, বৈঠক চলছে। তারই মধ্যে আজকে রাষ্ট্রপক্ষ এই বিষয়টি স্থগিত চান। আমরা হয়তো দুপুরের পরে জানতে পারবো যে আপিল বিভাগের যে চেম্বার আদালত রয়েছেন, চেম্বার আদালত থেকে রাষ্ট্রপক্ষ কী ধরনের আদেশ নিয়ে আসতে পারেন। তবে রাষ্ট্রপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা হাইকোর্টের এই আদেশটি স্থগিত চান এবং তারা চান যে হাইকোর্টের আদেশটি স্থগিত হয়ে এটি আপিল শুনানি শেষ করে পরবর্তীতে কোনো নির্দেশনা আসুক। আমরা আপিল বিভাগের চেম্বার আদালতের সেই শুনানির জন্য অপেক্ষা করছি। হয়তো এই শুনানির পরেই এই ব্যাটারি চালিত রিকশা চালকদের বিরুদ্ধে যেই আদেশটি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। রাত্রি হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। গত 15 বছরে 120 কোটি টাকা খরচ করেও পুলিশের হাতের ইশারা থেকে বের হতে পারেনি ঢাকার ট্রাফিক ব্যবস্থা। অভিযোগ রয়েছে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হলে আসল উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেয়ার। বিশ্লেষকরা মনে করেন বাস্তবতার সাথে মিল না রেখেই যতই ডিজিটাল করা হোক না কেন কোনো প্রকল্পই মিলবে না সুফল। এদিকে সিটি কর্পোরেশন বলছে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।
বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। ঢাকার ট্রাফিক ব্যবস্থা চিন্তা করতে গেলেই মাথায় আসবে এক অনিয়ন্ত্রিত যোগাযোগ ব্যবস্থার। সরু রাস্তায় চোখে পড়বে হাজার হাজার ব্যক্তিগত গাড়ি। নিজেও যাব না, অন্য কেউ যেতে দিব না, এই নীতিতে বিশ্বাসী রংচটা বাস, সাথে 3 চাকার সিএনজি। আর দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্যাডেল রিকশার সাথে নতুন সংযোজন, নিজেদের হারকিউলিয়াস ভাবা ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে দেখা যায় এমন সব যানবাহনই আছে ঢাকার রাস্তায়। আছে যান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক বাতি, কিন্তু শুধু নেই লাল সবুজ আলোর নির্দেশনা। তবে ঢাকার রাস্তায় লাল সবুজ বাতি জ্বালানোর চেষ্টার কমতি ছিল না। একের পর এক নেওয়া হয়েছে কোটি কোটি টাকার প্রকল্প। 2001 থেকে 2005 সালে প্রথম স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপন করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিন না যেতেই তা অকার্যকর হয়ে পড়ে। 2012-13 সালে সেই অকার্যকর বাতিতেই আলো ফেরাতে চলে চেষ্টা। দেয়া হয় নতুন করে অর্থ বরাদ্দ। এভাবেই গত 15 বছরে কখনো রক্ষণাবেক্ষণ, কখনো ডিজিটাল সিগন্যাল লাইট স্থাপন, কাউন্টডাউন, সৌর প্যানেল কিংবা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের নামে খরচের অঙ্কটা গিয়ে ঠেকেছে 120 কোটি টাকারও বেশি। মাঝে একবার ট্রাফিক পুলিশের হাতে ডিজিটাল সিগন্যাল নিয়ন্ত্রণে তুলে দেওয়া হয়েছিল রিমোট কন্ট্রোলও, কিন্তু সেগুলো নাকি চুরি হয়ে যায়। তাই এখনও ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ট্রাফিক পুলিশের হাতের ইশারা। তবে এই হাতের পেছনেও ব্যয়টা নেহায়েতই কম না। ঢাকা শহরের প্রায় 6.5 শতাধিক স্থানে দায়িত্ব পালন করেন প্রায় 3000-এর বেশি পুলিশ সদস্য, যাদের জন্য বেতন ভাতা বাবদ বছরে সরকারের ব্যয় প্রায় 164 কোটি টাকা। কিন্তু এরপরও ক্রমবর্ধমান যানজটের লাগাম টেনে ধরা যায়নি। কথা ছিল এই বাতিগুলোর লাল আলোয় গাড়ি থামবে, সবুজে চলবে আর হলুদে সতর্ক হবে। কিন্তু এই বাতিগুলো নিজেরাই জানে না যে তাদের জন্মটাই হয়েছে একটা গোষ্ঠীর আখের গোছানোর জন্য। ঠিক একই রকমভাবে এই শহরে চলাচলকারী লাখ লাখ মানুষের প্রশ্ন, বাতি আছে, বিদ্যুৎ আছে, লাল সবুজ আলো কেন জ্বলে না? ডিটিসিএ বলি, মেয়র অফিস বলি, যারা যারা সিগন্যালের উদ্যোক্তা ছিলেন তাদের কেউই সিগন্যাল জানেন না। প্রজেক্ট নিলে পরেই তো পাশ হয়ে যায়, যার ফলে আগের প্রজেক্ট নেওয়ার ফলে বাস্তবায়ন হলো না। কিন্তু এইটার জবাবদিহি না দিয়ে আমি পরেরটায় চলে গেলাম, সিগন্যাল সিঙ্ক্রোনাইজেশন। তারপরে চলে আসলো ডিটিসিএ, কৃত্রিম বুদ্ধিমত্তার সিগন্যাল। এইটা দেখে মেয়র এসে বলেন আমিও আরেকটা নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার। এইগুলি হলো হরিলুট করেছেন ওনারা পয়সা। এক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা শহরে যানজটের কারণে বছরে ক্ষতির পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। অথচ গত 15 বছরে সেই ক্ষতি কমানো তো যায়নি, উল্টো সড়কে বেড়েছে বিশৃঙ্খলা। নগরপিতা থেকেও নগর ছিল অভিভাবকহীন। ঢাকা সিটির ট্রাফিক অবকাঠামো, ট্রাফিক সিগন্যালিংকে পূর্বের অভিজ্ঞতার আলোকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেটা শাহবাগ থেকে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পাইলটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানে যেখানে সিগন্যালিংয়ের বিষয় আছে, ওই স্পটগুলো বুয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে ডিটিসির সাথে মিটিং করে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। সবশেষ 70 কোটি টাকা ব্যয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যুক্ত করে নতুন প্রকল্প নেওয়া হলেও তা আলো জ্বালাতে পারেনি। হিসেব মতে বর্তমানে ঢাকার সড়ক সংযোগগুলোতে মোট ট্রাফিক সিগন্যাল আছে 110টি। শুধু গুলশান 2 ছাড়া বাকি সবগুলোর কাজ ঝড়ঝাপটা থেকে নিজেকে রক্ষা করে জীর্ণ শীর্ণ হয়ে শুধুই টিকে থাকা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। মেগা মানডে কর্মসূচি পালন করতে রাজধানীর ভিক্টোরিয়া পার্কে জড়ো হচ্ছে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, এই যে মেগা মানডে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, কেন করছেন তারা এই কর্মসূচি এবং প্রশাসন এই বিষয়ে আসলে কি বলছে?
রাত্রি গতকালকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিলে রাজধানীর 7 কলেজের কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আজকে তারা প্রতিবাদ স্বরূপ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। অসংখ্য শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন। তারা এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজমুখী যাত্রা শুরু করেছেন। আমরা দেখেছি যে এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছে, প্রায় 1000 খানেক শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করেছেন এই যাত্রায়। সেখানে গিয়ে তারা প্রতিবাদ জানাবেন এবং তাদের যেই কর্মসূচি সেটি গতকালকে তারা আসলে এই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজে যে শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে হামলা ভাঙচুর চালিয়েছে সেটি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, সেখানে আহত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী, যার কারণে এইখানে আজকে সেই কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ 7 কলেজের শিক্ষার্থীরা তারা আজকে এখানে জড়ো হয়েছেন। তারা এই যাত্রা শুরু করেছেন কবি নজরুল কলেজের সামনে থেকে। এখানে তারা বিভিন্ন লাঠি সোঁটা নিয়ে আসলে তারা যাচ্ছেন। তারা বলছেন যে তাদের উপর যে হামলা করা হয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সে কারণেই তারা আজকে সেখানে গিয়ে প্রতিবাদ করবেন, তারা সেখানে যাবেন। সেখানে আমরা দেখছি এখানে পদযাত্রা নিয়েই তারা আসলে যাচ্ছেন। আমরা কথা বলেছি এখানে কয়েকজনের সঙ্গে, তারা বলছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে 7 কলেজের শিক্ষার্থীরাই এখানে বেশি রয়েছেন এবং তারা বলছেন তাদের যে কলেজে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেই প্রতিবাদ এবং এই ভাঙচুরের কারণে ক্ষতি হয়েছে। বিশেষ করে যখন গতকালকে পরীক্ষা চলছিল, পরীক্ষা চলাকালীন সময়ে তাদের কলেজে হামলা করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেখানে ভাঙা হয়েছে, কাগজপত্র আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। সে কারণে আজকে 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে আসলে তারা অগ্রসর হচ্ছেন। তারা সেখানে গিয়ে তাদের যে কর্মসূচি রয়েছে, পূর্ব নির্ধারিত গতকালকের যে ঘোষণা করা কর্মসূচি, সেটি আসলে পালন করার উদ্দেশ্যেই তারা আজকে এখানে রওনা হয়েছেন। এবং আমরা দেখছি এখানে অসংখ্য শিক্ষার্থী আসলে এই যে মিছিলটি, সেই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা প্রতিবাদ জানাবেন যে কেন আসলে তাদের কলেজে ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে, গুরুত্বপূর্ণ যে কাগজপত্র সহ স্থাপনাগুলো আসলে ভাঙচুর করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এইখানে নানা জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু সমালোচনার শিকার হয়েছেন এই মাহবুবুর রহমান মোল্লা কলেজটি, যার কারণে আজকে এখানে সকাল থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই যে ডেমরা, যাত্রাবাড়ি, এই এলাকাগুলো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। মেগা মান্ডে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ডিএমপি হেডকোয়ার্টারে ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে ডিএমপি কমিশনারের বৈঠক শেষে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাপ্লিমেন্ট করি। কার্ড ব্যবসা মানে হচ্ছে যে কামরাঙ্গীরচর, শুধু উদাহরণ দিই কামরাঙ্গীরচরের, ওইখানে প্রতি মাসে প্রতিটা রিক্সার পেছনে এক একটা করে টোকেন দিত, কখনো বাঘ মার্কা, কখনো হরিণ মার্কা, কখনো ওইটার বিনিময়ে 3000 টাকা করে হলো এক একটা রিক্সার, বছরে 36,000 টাকা একজন রিক্সাওয়ালাকে দিতে হতো। তো ওইটা বন্ধ করাটা খুব জরুরি আর কি। আর ওই আপনি কার্ড ব্যবসা যা ইচ্ছা তাই বলতে পারেন আর কি। আচ্ছা, চাঁদাবাজিটাই মূলত আর কি। আপনি উপায় বলেন কিভাবে বন্ধ করবেন? এটা হচ্ছে এই যে আমি একটু শেষ করি, আমাকে একটু শেষ করতে দিতে হবে। এবং আমি মনে করি যে এটা পুলিশ ভাইয়েরা যেমন থাকবেন, আমাদের এখানে যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে সেটা আমরা বন্ধ করে দিতে পারবো। আপনি কমিটি বানান। হ্যাঁ, আপনারা কমিটি, হ্যাঁ আমরা এটা বন্ধ করে দিতে পারবো। এবং এইটার জন্য পুলিশের ওসি কে রাখেন, হ্যাঁ আপনারা সিভিল সোসাইটির লোক রাখেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি রাখেন, 8-10 জনের একটা কমিটি বানান, পুলিশ থাকবে সেই কমিটির সাথে থাকে, এটা বন্ধ করা, এটা বন্ধ করা যাবে। এটা একদম আপনাদের সহযোগিতা পাইলে আমরা বন্ধ করার সকল উদ্যোগ নিতে পারবো। আরেকটা বিষয় এখানে আমি সবাইকে একটু অনুরোধ করতেছি ভাই, যে প্যাডেল চালিত রিক্সা চালায়, এই যে আমাদের রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ব্যাটারির জন্য লড়াই করতেছেন, উনি হচ্ছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস ভাই কিন্তু প্যাডেলের রিক্সা চালায়, কিন্তু প্যাডেলের চালিত রিক্সাটা খুব কষ্টকর। আমরা চাইতেছিলাম যে বুয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিক্সাটাই চালু হোক, ভালোভাবে চালু হোক। কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না। প্যাডেল চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না, আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না। ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চায় সমাজে বা রাষ্ট্রে, এরা কিন্তু একটা দুষ্ট চক্র। এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব
সবাই মিলে, আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না? সবাই মিললেই তো আমরা এখানে থাকতেছি, বাঁচতেছি, খাইতেছি, তাই তো? তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না। এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না। পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটার উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি 1 নম্বর পয়েন্টের ফেরত যাই, 1 নম্বর পয়েন্টে আপনারা এই কমিটি করে, আমার ওসি থাকবে, পুলিশ অফিসার থাকবে, এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে কাকে রাখতেছেন, আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন। এটা উই মাস্ট স্টপ ইট। অবশ্যই একটা লোকের গা থেকে ঘাম ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আমি আই ডোন্ট কথা শুনেন, খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না, কাজ করতে হবে। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এখন খালি এখানে আরে শুনেন না, খালি বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একই ভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ, বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে, এটা হতেই হবে। আপনারা মিটিং করবেন, আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন, মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন, লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম, কমিটি করব, ওসি পুলিশ থাকবে সেখানে থাকে। আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না। তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য, ওসি থাকলে অটোমেটিক দেখবেন হয়ে গেছে। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নবগঠিত নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কিছু কি জানতে পেরেছেন কিনা? রাত্রি আজকে সকাল 10টার মধ্যেই নতুন যে নির্বাচন কমিশনাররা গতকাল শপথ নিয়েছেন তারা আজকে সকাল 10টার মধ্যেই নির্বাচন ভবনে প্রবেশ করেছেন, তারা তাদের দপ্তর গ্রহণ করেছেন। বলা যায় যে কালকে যদিও তারা নির্বাচন কমিশনে এসেছেন, তবে আনুষ্ঠানিকভাবে তাদের যে কর্মযোগ্য, তাদের যেই দাপ্তরিক যাত্রা, সেটি আনুষ্ঠানিকভাবে আজকেই শুরু হলো। আজকে শুরুতেই তারা নির্বাচন কমিশন সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে এসে বৈঠকে বসেছেন। বৈঠকের আগে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নতুন নির্বাচন কমিশনার রয়েছেন তাদের দপ্তরে গিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তারপরেই আনুষ্ঠানিকভাবে বেলা 11:30টায় নির্বাচন কমিশনের একেবারে সহকারী সচিব থেকে নির্বাচন কমিশন সচিব পর্যন্ত যত কর্মকর্তারা রয়েছেন সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠকে মূলত নির্বাচন কমিশন সচিবালয়ের যত কার্যবিধি আছে, নির্বাচন কমিশন সচিবালয়ের যত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো নিয়ে আলোচনা করবে। নির্বাচন কমিশনাররা তাদের দাপ্তরিক যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো তাদের কাছ থেকে জানবেন, কোন দপ্তরের কাজ কি, নির্বাচনী প্রক্রিয়াগুলো কি কি, এই ব্যাপারগুলো তারা জানবেন এবং সেক্ষেত্রে দায়িত্ব পুনর্বন্টনের একটা আলোচনা আছে। বিশেষ করে নির্বাচন গত 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সচিবালয়ের অনেক কর্মকর্তাকেই কিন্তু ওএসডি করে দেওয়া হয়েছে, অনেককে তাদের চাকরি থেকে প্রত্যাহার করা হয়েছে। নানাভাবে তাদের এই কাজগুলো নতুন করে কারা এই দায়িত্বগুলো গ্রহণ করবেন, সেই দপ্তরগুলোতে কারা কারা যাবেন, নির্বাচন কমিশনারদের সহকারী হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, এই নানা আলোচনাগুলো চলছে। তো আমরা অপেক্ষা করছি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনাররা বের হবেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তিনি যা বলবেন সেটি আপনার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল ইসি সচিবালয় থেকে বৈঠকের সবশেষ খবর আমার কাছে। রাত্রি ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নবগঠিত নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমো, হাসানুল হক ইনো, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার সকালে তাদের প্রত্যেককে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে বলেন, আন্দোলন দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালাতে সাবেক আইজিপি নির্দেশ দিয়েছেন, তাই তাকে পুনরায় রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে চোখ রাঙায় শুনানির সময় বাজে মন্তব্য করা সহ অশোভন আচরণ করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। ফেনীতে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মাঝে চলছে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। তবে ফ্যামিলি কার্ডধারীরা পাচ্ছেন এই সুবিধা। এ নিয়ে আরও জানাতে ফেনীর মিজান ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান জালিম। জালিম, কি পরিমাণ উপভোগকারী টিসিবির পণ্য কিনতে পারছেন, আর এই কার্যক্রম আসলে কতদিন চলবে? রাত্রি বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি সারা দেশব্যাপী যে কার্যক্রম হাতে নিয়েছে, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা আছি আজকে ফেনীর আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে মোট 315 জনের মাঝে সকাল 11:30 থেকে পণ্য বিক্রি করছে। মোট এখানে 3টি পণ্য বিক্রি করা হচ্ছে, তার মধ্যে 5 কেজি চাল, 2 কেজি তেল এবং 2 কেজি মসুর ডাল রয়েছে। এই প্যাকেজটির দাম ধরা হচ্ছে মোট 490 টাকা। বাজারে যেটির দাম 700 টাকার বেশি রয়েছে। আমরা কথা বলেছি যারা কার্ডধারী যারা এখানে এসেছে তাদের সাথে, তারা বলছেন যে পরিমাণ উপকারভোগী রয়েছে সমাজে, যে পরিমাণ মানুষের চাহিদা রয়েছে, সে পরিমাণ মানুষকে কিন্তু সরকার দিতে পারছে না, যার কারণে আমরা সকাল থেকে দেখেছি যে আলিয়া মাদ্রাসার মাঠে যারা ডিলার রয়েছে তারা কিন্তু এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। 315 জনের মধ্যে এই পণ্যটি বিতরণ করা হলো। এখানে প্রায় সকাল থেকে কিন্তু হাজারখানেক মানুষ এসে ভিড় করেছেন এবং তারা কিন্তু এই পণ্য চাচ্ছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি বলেছে যে ফেনীর 43টি ইউনিয়ন এবং 5টি পৌরসভা মিলে প্রায় 60,000-এর মতো মানুষ কিন্তু প্রতি মাসে টিসিবির এই পণ্যর যে সেবা সেটি পেয়ে থাকেন। আমরা কথা বলেছি যে জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসক তিনি আরও যেটি বলছেন যে বাজারে যেসব পণ্যের স্বল্পতা রয়েছে সাধারণত সেসব পণ্যই কিন্তু টিসিবি বিক্রি করে থাকে। টিসিবির এই সেবা ফেনী শহরের পৌরসভার 18টি ওয়ার্ড ছাড়াও কিন্তু 43টি ইউনিয়নের যেসব ইউনিয়ন এবং বাজার রয়েছে সেসব জায়গায় কিন্তু বিক্রি করা হয়। সরকারের এই পণ্য বিক্রির কার্যক্রমটি যদি আরও বেশি করা হয় এবং কর্মসূচি যদি আরও বেশি হয় এবং যদি উপকারভোগীরা যদি আরও বেশি উপকৃত হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি সেটি ফিরে আসবে। তো এই ছিল ফেনীর আলিয়া মাদ্রাসা থেকে আমাদের কাছে টিসিবির পণ্য বিক্রির খবরের সর্বশেষ। ফেনীতে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মাঝে চলছে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সুলেমান জালিম। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে চট্টগ্রামে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন আশঙ্কাজনক হারে। গত এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে মারা গেছে 2 শিশু। ডেঙ্গুর সাথে শীতজনিত রোগের প্রকোপে বাড়ছে শঙ্কা। ফাইসাল করিমের প্রতিবেদন। নভেম্বরের শেষে চোখ রাঙাচ্ছে শীতজনিত রোগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের এই দীর্ঘ সারি সেই ইঙ্গিতই দিচ্ছে। শিশু ওয়ার্ডের বহির্বিভাগ। গেল সপ্তাহে এখানে আসা রোগীদের বেশিরভাগই সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন। স্বাভাবিক সময়ে 80 থেকে 100 রোগী থাকলেও এখন তা ছাড়িয়েছে 2 থেকে 3 গুণ। ওনার ঠান্ডা লাগছে আজকে প্রায় 15-20 দিন ধরে। আজকে এখানে আসছি ট্রিটমেন্টের জন্য। বহির্বিভাগের বাড়তি চাপের প্রভাব দেখা গেল শিশু ওয়ার্ডেও। বর্তমানে এখানে গড়ে ভর্তি হচ্ছেন 70 থেকে 80 জন। এক সপ্তাহে এই বিভাগে শীতজনিত রোগে মারা গেছে 2 শিশু। নিউমোনিয়াটা একটু সারছে, পেটে ব্যথার জন্য ডোজ দিয়েছিল, ডোজগুলো দেওয়ার পরে এখন ডায়রিয়ার মতো হয়ে গেছে। ঠান্ডা ছিল, কাশি ছিল, শ্বাসকাশ ছিল, জ্বর ছিল। শিশুদের পাশাপাশি বেড়েছে বৃদ্ধদের আক্রান্তের হার। ডেঙ্গুর লক্ষণের সাথে শীতজনিত রোগের মিল থাকায় বাড়ছে সংশয় ও শঙ্কা। 2 ধরনের রোগীদের সিমিলারিটি হচ্ছে যে ডেঙ্গুতে যেমন সারা শরীর ব্যথা থাকে, কোমর ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, অসম্ভব ব্যথা। ফ্লুতেও কিন্তু একই ধরনের, শরীরে অসম্ভব প্রচণ্ড ব্যথা থাকে। টনসিলের সমস্যা, কানের সমস্যা, এই ধরনের রোগী জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, তারপরে দেখা গেল যে না, এটা ডেঙ্গু। এটা একটু কনফিউজিং। এমন অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত গরম কাপড় পরা সহ শিশুদের শরীরে রোদ লাগানোর কথা বলছেন চিকিৎসকরা।
ফয়সাল করিম। সিলেটে ডেঙ্গু রোগের সংখ্যা উল্লেখযোগ্য না হলেও শীতজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। এর মধ্যে নিউমোনিয়া, অ্যাজমা সহ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে কত দেখতে পাচ্ছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আসলে কি? আজকে যে তথ্য রয়েছে ডেঙ্গু রোগী নিয়ে, সেখানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে 4 জন চিকিৎসা নিচ্ছেন এবং পুরো জেলাতে 11 জন রোগী রয়েছেন, এমনটাই কিন্তু সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে যে 4 জন ভর্তি রয়েছেন তারাও ঢাকা থেকে কোনো না কোনোভাবে আগত রোগী হিসেবেই তাদেরকে ধরা হচ্ছে, অর্থাৎ এই 4 জনের বাইরে গত 2 সপ্তাহে আর তেমন কোনো উল্লেখযোগ্য রোগী এখানে আসেনি। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যিনি আছেন তিনি বলছেন যে সিলেটের পরিবেশ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ ডেঙ্গুবাহিত যে মশা রয়েছে সেই মশার এডিস লার্ভা ধ্বংসে সিলেট সিটি কর্পোরেশন সহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো তারা কাজ করে যাচ্ছে এবং নিয়ন্ত্রণই রয়েছে। অন্যদিকে আমরা যদি বলি যে ডেঙ্গু রোগের বাইরেও আসলে শীতজনিত যে রোগের প্রভাব একটু বেশি এই অঞ্চলে, এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 0.30% রোগী কিন্তু বেশি হচ্ছে এবং অধিকাংশ রোগী হচ্ছে যে বয়স্ক এবং শিশু যারা রয়েছেন তাদের সংখ্যাটাই বেশি। এবং তারা বলছেন প্রতিদিন প্রায় অন্যান্য দিনে যে পরিমাণ রোগী তারা সেবা দিয়ে থাকেন অভ্যন্তরীণ কিংবা বহির্বিভাগে, সেই তুলনায় প্রতিদিনই প্রায় 200 থেকে 300 রোগী প্রতিদিনই এখানে আসছেন এবং ঠান্ডাজনিত রোগী বেশি। তবুও তারা বলছেন যেহেতু প্রতি শীত মৌসুমে আসলে এই ধরনের রোগীর প্রভাব একটু বেশি থাকে, সুতরাং সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে থাকেন। আপনি জানেন যে সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট সহ নানা সমস্যা থাকে, তারপরেও তারা রোগীদের সেবায় তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু হাসপাতালের পরিচালক যিনি আছেন তিনি আমাদেরকে বলছেন। যদিও আমরা হাসপাতালের বহির্বিভাগের যে অবস্থা আমরা দেখেছি যে সকাল 11টা পর্যন্ত শত শত রোগীদের লাইন থাকে, 11টার পরে মূলত আউটডোরের যারা সেবা নেন তাদের সংখ্যা কমলেও ইনডোরের অর্থাৎ অভ্যন্তরীণ যে চিকিৎসা সেবা সেটি অব্যাহত থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই কিন্তু বেশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো রাত্রি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। রাজধানীর যাত্রাবাড়িতে 2 শিক্ষার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, সেখানে সরাসরি চলে যাচ্ছি। রাব্বি হোসেন আছেন এবং রাব্বির সেখানকার শেষ পরিস্থিতি জানাবেন। রাত্রি গতকালকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলে 7 কলেজের অধিভুক্ত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেই ঘটনায় তারা আজকে প্রতিবাদ স্বরূপ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে তারা এসে অবস্থান নিয়েছেন। 7 কলেজের শিক্ষার্থীরা তারা এখন সেই কলেজটির যে মূল ভবন সেইখানে অবস্থান নিয়েছেন। তারা সেই প্রতিবাদ স্বরূপ তাদের কলেজও আসলে হামলা করেছেন, ভাঙচুর করছেন। ইতিমধ্যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা আসলে তাদের কলেজে প্রবেশ করেছেন, কলেজটির যে মূল ভবনটি রয়েছে সেখানে প্রবেশ করে তারা আসলে এখন ভাঙচুর চালাচ্ছেন এবং ইতিমধ্যে তারা সেখানে গিয়ে চেয়ার টেবিল বের করেছেন। ভিতরে যেই কাচের গ্লাসগুলো রয়েছে, যেহেতু এই ভবনটা আসলে কাচের গ্লাসে আবদ্ধ করা, সেক্ষেত্রে সেই গ্লাসগুলো আসলে ভাঙা হচ্ছে। তবে এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা আসলে 2 পক্ষের মধ্যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা আসলে ঘটেছে এবং 2 পাশে আসলে পুলিশের অবস্থান আমরা দেখতে পেয়েছি, তারা রয়েছে। আমরা একটু সামনে যেতে চাই, সামনে গিয়ে আসলে দেখতে চাই যে এই যে কলেজটির ভেতরে এখানে কয়েক হাজার শিক্ষার্থী রয়েছেন যারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে প্রতিবাদ, গতকালকে তাদের কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে, হামলা হয়েছে, যেহেতু পরীক্ষা চলাকালীন সময়ে হামলার ঘটনায় আমরা দেখেছি যে অর্ধশতাধিক শিক্ষার্থী সহ কর্মচারীরা আহত হয়েছেন। সেই ঘটনায় তারা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে এখানে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন, তারা এখানে 2 পক্ষ একসাথে অবস্থান নিয়েছেন
এবং তারা অবস্থান নিয়ে কলেজটির মূল ভবনে ভাঙচুর চালাচ্ছেন এবং অপোজিট পাশে বিপরীত পাশে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের হামলার ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু কিছুক্ষণ পরপরই দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ভাঙচুরের কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমরা দেখছি কাগজপত্র নিয়ে যাওয়া হচ্ছে, কাগজপত্র ছিঁড়ে বের করা হচ্ছে, চেয়ার টেবিল বের করা হচ্ছে এবং সেখানে কলেজের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে আমরা দেখছি দুই পক্ষের মধ্যে একসাথে অবস্থান কর্মসূচি পালন অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ভাঙচুর করছেন এবং কলেজটির ভিতরে অলরেডি প্রবেশ করেছেন। তারা সেখানে চেয়ার টেবিল বের করছেন, কাগজপত্র বের করছেন এবং তারা এখানে বলছেন যে তাদের যে প্রতিবাদ করা হয়েছে, তাদের যে হামলা করা হয়েছে, তাদের কলেজে তাদের ভাঙচুর করা হয়েছে, সেই প্রতিবাদে তারা আজকে এখানে কলেজটিতে হামলা করা হয়েছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেননি, আহত হয়েছেন, যার কারণে তারা আজকে এখানে এই কলেজটির সামনে এসেছেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষ চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পিটিআই নেতা ইমরান খান সহ দলের অন্যান্য কারবন্দি নেতাদের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল গোটা পাকিস্তান। টিয়ারশেল নিক্ষেপ ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এই গণ আন্দোলন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডারপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এই বহরে যুক্ত হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। অনেক স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়াও গোলাগুলির খবর পাওয়া গেছে। উত্তেজনা বাড়তে থাকায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে। এমনকি বেলারুশের প্রেসিডেন্টের সফরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামাবাদের 33টি গুরুত্বপূর্ণ প্রবেশ পথে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এখন ঢাকা শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরও একবার। বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার নামে রাজধানীতে লোক জড়োর চেষ্টা, টার্গেট নিম্ন আয়ের মানুষ। আমরা আইসি যে শাহবাগ একটা মিটিং বলতে অর্থাৎ ওই কিস্তি দিব বলছিলি, তো কিভাবে দিবে এটার বাদে জমানো নাই, এটার বাদে সুদ নাই। মেগা মান্টে কর্মসূচির নামে ভিক্টোরিয়া পার্ক এলাকায় কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, একটি কলেজে হামলা। ব্যাটারি রিকশা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল, সুপ্রিম কোর্ট চত্বরে বাড়তি নিরাপত্তা। এবং 15 বছরে 100 কোটির বেশি টাকা খরচেও হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা। বুয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।